আজকের গল্প গৌতম নারায়ণ দেবের লেখা ফেরা। কেমন দেখলে মেয়েটাকে? একমাত্র পুত্র দীপের বিয়ের পাত্রী দেখে বাপ বেটা বাড়িতে ফেরার পর স্বামীকে প্রথমেই এই কথাটা জিজ্ঞেস করলেন শিউলি দেবী। মেয়ে দেখতে যাওয়ার তারিখটা যেহেতু পূর্ব নির্ধারিতই ছিল, শিউলি দেবীর শরীরটা একটু খারাপ থাকাতে উনি আর সেদিন সপরিবারে যেতে পারলেন না। হ্যাঁ, মেয়েটা এবং ওদের পরিবারটাকে তো খুবই ভালো লাগলো। প্রত্যেকেরই কথাবার্তা চালচলন খুবই আন্তরিক, সংস্কৃতি মনস্ক একটা পরিবার। পরে দীপের সাথেও মেয়েটার কিছুক্ষণ কথাবার্তা হলো, যা বুঝলাম ওরও মেয়েটাকে পছন্দ হয়েছে। ও হ্যাঁ, আর একটা কথা তো বলা হয়নি, খুব ইন্টারেস্টিং। বিশ্বাস করবে কিনা জানি না, মেয়েটাকে দেখতে না ঠিক তোমার মতো। এবং আমি তোমায় এখনই বলে দিচ্ছি, এখানেই যদি শেষ পর্যন্ত বিয়েটা ঠিক হয়, তবে অনেকেই তোমায় বলবে আপনার পুত্রবধূকে তো আপনার মেয়ে বলেই মনে হচ্ছে। সুনন্দবাবুর এই শেষ বাক্যটার উত্তরে ওর স্ত্রী হাসতে হাসতে বলে উঠলেন, কি সব হাবিজাবি বকছো? আমি জানি তো তুমি আমার কথাটা বিশ্বাস করবে না। আচ্ছা, মেয়েটার একটা সাম্প্রতিক তোলা ছবি আমি তোমার জন্য চেয়ে নিয়ে এসেছি, সেটা একবার দেখো, তাহলে তো তুমি বুঝতে পারবে আমি ঠিক বলছি না হাবিজাবি বকছি। এই বলে সুনন্দবাবু পকেট থেকে খামটা বের করে স্ত্রীর হাতে দিলেন আর বললেন, সাবধানে এটা ব্যবহার করো, কিন্তু কাল পরশুর মধ্যেই আবার এটা ওদের ফেরত দিয়ে দেব বলেছি। ছবিটা দেখে যখন শিউলি দেবী মুচকি হাসি হাসছেন, সুনন্দবাবু জিজ্ঞেস করলেন, কি কিছু বলছো না যে? আমি কি খুব ভুল বলেছি? কিছুক্ষণ চুপ করে থেকে শিউলি দেবী সম্মতিসূচক ঘাড়টা নেড়ে বললেন, ঠিকই, খুব ভুল তুমি বলনি, কিন্তু এরকম হয় কি করে গো? আমার না সত্যি খুব অবাক লাগছে। আর ছবিটা দেখেও তো মনে হলো মেয়েটা প্রিয়ারই বয়সী হবে। যাকগে বাবা, ভালোই হলো। হারানো মেয়েটা যদি এভাবেই আবার আমার কাছে ফিরে আসে। তার শেষে উনাদের কি বলে আসলে? পছন্দ যখন আমাদের হয়েইছে, তখন সত্যি জানিয়ে আসতে তো কোনো অসুবিধে নেই। আসার সময় তাই পাত্রীর বাবা মাকে বলেই আসলাম, আমাদের তরফে তো কোনো অসুবিধে নেই। বেশি দেরি না করে আপনারাও যদি আপনাদের মতামতটা আমাদের জানিয়ে দেন, তাহলে খুবই ভালো হয়। আমরা দুপক্ষই তাহলে বিয়ের প্রস্তুতিটা তাড়াতাড়ি করে শুরু করে দিতে পারবো। শুনে ভদ্রলোকও বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমরাও খুব শিগগিরই আপনাদের সব জানিয়ে দেব। কিছুক্ষণের জন্য শিউলি দেবীর মনটা আনন্দে ভরে উঠলেও ওই ছবিটায় আবার পরক্ষণে কন্যাহারা মায়ের মনটাকে স্মৃতিমেদুর ও বিষণ্ণ করে তুলল। মেয়েকে ঘিরে তখন যাবতীয় স্মৃতির ঝাঁপি উনাকে যেন আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরতে লাগলো পরবর্তী কিছুটা সময়ের জন্য। আজ থেকে প্রায় 25 বছর আগে প্রিয়দর্শিনীকে নিয়ে শিউলি দেবী বেড়াতে গিয়েছিলেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে উনার বাপের বাড়িতে। মেয়ে তখন খুবই ছোট, 3 বছরও পূর্ণ হয়নি। সব কথাও ভালো করে তখন বলতে পারে না। একদিন বোনেদের সাথে মেয়েকে নিয়ে ওখানকার বিখ্যাত এক রথের মেলায় ঘুরতে গেলেন শিউলি দেবী। এই মেলাটা একদিকে যেমন তার প্রাচীন ঐতিহ্যের জন্য বিখ্যাত, অন্যদিকে আবার এই ঐতিহ্যের কারণেই প্রত্যেক বছর সেখানে যে জনারণ্যের ঘটনা ঘটে, সেটাও মনে রাখার মতো। সন্ধ্যাবেলায় মেলা প্রাঙ্গণে তিল ধারণের জায়গাটুকুও পাওয়া যেন দুষ্কর হয়ে ওঠে। এর ফলে স্বাভাবিকভাবেই এই সময়ে প্রতিদিনই বেশ কিছু বাচ্চা ওখানে হারায়।
আবার মাইকে ঘোষণা টোষণার পর তাদের আবার ফিরেও পাওয়া যায়। কিন্তু শিউলি দেবীর ক্ষেত্রেই ঘটল এর অন্যথা। সেই কালান্তক দিনে মেয়ে যে একবার হাতছাড়া হয়ে গেল, কিছুতেই ওকে আর খুঁজে পাওয়া গেল না। দেশের বিভিন্ন প্রান্তে সরকারিভাবে খোঁজা তো হয়েছিলই, পারিবারিক উদ্যোগেও কোনো খামতি ছিল না। অবশেষে ব্যর্থ মনোরথ মার কাছে বুকে পাষাণ চাপা দিয়ে দিনাতিপাত করা ছাড়া আর কোনো পথই খোলা রইল না। এখনো এতদিন বাদেও এরকম দিন খুব কমই গেছে যেদিন শিউলি দেবীর মনে প্রিয়া একবারের জন্যও উকি দিয়ে যায়নি। যাই হোক, কিছুদিন পর মেয়েদের বাড়ি থেকে সবুজ সংকেতটা পাওয়ার পর থেকে বিয়ের তোড়জোড়ও শুরু হয়ে গেল। প্রথমেই স্থির হলো বিয়ের দিন, তারপর একে একে ছেলে এবং মেয়ের আশীর্বাদের দিন, দুই তরফের প্রণামী ইত্যাদি বিষয়ে সব কিছু ঠিকঠাক করা হলো। শুধু তাই না, মাঝের দিনগুলোতে পাত্রপাত্রীর পারস্পরিক দেখা সাক্ষাৎ, কথাবার্তাও বেশ ভালো রকমই চলতে লাগলো। যুগলের সম্বন্ধ উত্তর এই মেলামেশাটাকে যদি প্রেম বলা যায়, তাহলে ওরা দুজনে তাতেই মনোনিবেশ করল। শিউলি দেবীর ব্যক্তিগত ইচ্ছে খাঁটি সোনার একজোড়া চুড়ি দিয়ে ভাবী পুত্রবধূকে উনি আশীর্বাদ করবেন। এদিকে দীপের বাবার আশীর্বাদের উপকরণ আবার ভিন্ন। যাই হোক, নির্দিষ্ট দিনে মেয়েদের বাড়িতে গিয়ে কর্তা গিন্নি আশীর্বাদের জন্য তৈরি হলেন। নিয়ম নিষ্ঠা মেনে দীপের বাবা আশীর্বাদ করার পর শিউলি দেবী ব্যাগ থেকে অলংকারের বাক্সটা বের করে হাতে রাখলেন। উনার কাছে তো বিশাখা আর 5টা ভাবী পুত্রবধূর মতো নয়। প্রথম দর্শনেই ওকে যে নিজের মেয়ে হিসেবে উনার মনে ধরেছিল, তাই হবু শাশুড়ির কাছে ও তাই মেয়ের মতো ছিল না, ছিল একেবারে মেয়ে। চুড়িটা বিশাখার হাতে যেই না পরাতে গেলেন, আবার যেন একটা ধাক্কা খেলেন শিউলি দেবী। বিশাখার ডান হাতের কবজির দিকে কিছুক্ষণ এক দৃষ্টে চেয়ে রইলেন। দিদি, আপনার মনে হচ্ছে কিছু একটা অসুবিধা হচ্ছে? বিশাখার মা জিজ্ঞেস করলেন। ও কিছু নয়, আসলে আমার মেয়েরও তো ঠিক ওই একই জায়গায়, মানে কবজির ওপরটাতে ঠিক ওই আকারেরই একটা জরুল ছিল, তাই দেখছিলাম আর কি এত মিল হতে পারে দুজনের মধ্যে। একটা দীর্ঘশ্বাস ফেলে এই কথাগুলি বললেন শিউলি দেবী। উপস্থিত অতিথিরা সবাই তখন সহানুভূতির দৃষ্টিতেই ভাগ্যহীনা এই মায়ের দিকে তাকিয়েছিলেন। তাদের মুখে তখন কোনো ভাষা ছিল না। একমাত্র বিশাখার পিসি বলে উঠলেন, দিদি, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলুন না। আমার ভাইজি তো আপনার মেয়ে। দেখছেন না আপনার মুখের সাথে ওর কত মিল। হ্যাঁ, তা যা বলেছেন। আমার কর্তাও তো ওকে প্রথম দেখে এসে ওই একই কথা আমাকে বলেছিলেন। শান্ত স্বরে কথাগুলো বললেন শিউলি দেবী। এতক্ষণ বিশাখার সাথে উনার মুখাবয়বের মিলটা হালকাভাবে নিলেও কবজির জন্মদাগটা শিউলি দেবীর মনে একটা গভীর সংশয় তৈরি করল। তখন থেকেই উনার যেন খালি মনে হতে লাগলো দুজনের জরুলটা অনেকটা একই ধরনের, আর তারা হুবহু একই। এই দুটো জিনিস কি এক হলো? দুয়ের মধ্যে কি সত্যিই কোনো ফারাক নেই? এই প্রশ্নটাই উনার মনে বারবার ঘুরপাক খেতে লাগলো। সেদিন আচার অনুষ্ঠান মিটে যাওয়ার পর বাড়ি যখন প্রায় ফাঁকা, একটা ঘরে গিয়ে বিশাখার অনুপস্থিতিতে ওর মা বাবার উদ্দেশ্যে
কয়েকটা কথা তাই শিউলি দেবী উত্থাপন করলেন। দয়া করে আপনারা কিছু মনে করবেন না, আগেই মার্জনা চেয়ে নিচ্ছি আমি। যদি অনুমতি দেন তো একটা প্রশ্ন আমি করতে চাই। হ্যাঁ হ্যাঁ, করুন না। আচ্ছা, আপনারা কি আপনাদের এই মেয়েকে দত্তক নিয়েছিলেন? উনারা উত্তর দেবেন কি শোনা মাত্রই সেই দম্পতি একেবারে হতচকিত হয়ে গেলেন। হ্যাঁ, উনারা তো সত্যি সত্যি একটা অনাথ আশ্রম থেকে বছর 22 আগে এই বিশাখাকেই উনাদের ঘরে নিয়ে এসেছিলেন। কিন্তু সে কথা তো বিশাখা আর ওদের নিকট কিছু পরিজন ছাড়া আর কেউ জানে না। ভদ্রমহিলার মনে হঠাৎ করেই বা এই প্রশ্নটার উদয় হলো কেন? তাহলে কি অন্য কোনো মাধ্যমে মেয়ের এই জন্মবৃত্তান্ত উনাদের কানে পৌঁছেছিল? এই সব প্রশ্নগুলোই ওই মুহূর্তে উনাদের খুব ভাবাচ্ছিল। তবুও সত্যি ঘটনাটাই উনারা ব্যক্ত করলেন এবং শিউলি দেবীর কাছে বিনীতভাবেই জানতে চাইলেন, আচ্ছা দিদি, আপনার মধ্যে হঠাৎ এই প্রশ্নটা এলো কিভাবে? কারণটা হলো একমাত্র ওই জরুলটা। বিশ্বাস করুন, ওটার কারণেই আমার মধ্যে সন্দেহটা এমন বদ্ধমূল হয়ে গেল, আমি যেন তার থেকে আর কিছুতেই মুক্তি পাচ্ছি না। আপনারা হয়তো আমার ওপর রুষ্টই হচ্ছেন, কিন্তু একজন মা হয়ে আমি তো আর চুপ করে থাকতেও পারছি না। সন্তান স্নেহে আপনারা যখন ওকে লালন পালন করেছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমার মতো সন্তানহারা এক মায়ের যন্ত্রণাটা কতটা দুঃসহ। খালি মনে হচ্ছে ওর আর আমার রক্তের ডিএনএ টেস্টটা যদি একবার করানো যেত, তাহলে আমি যেন একটু শান্তি পেতাম। কেননা ঠিক একই জায়গায় অবিকল একই দাগ আমার মেয়েরও ছিল। এছাড়া আমাদের দুজনের মুখের চেহারাতেও তো আপনারা দেখতে পাচ্ছেন কি এক অদ্ভুত সাজুজ্য। তাই বলছিলাম একটু যদি পরীক্ষা করানো যেত। তবে খরচ খরচার ব্যাপারে আপনাদের কোনো রকম চিন্তা করতে হবে না, সব খরচাপাতি আমি বহন করব। ডিএনএ যদি ম্যাচ না করে তাহলে তো আর সন্দেহের কোনো অবকাশ থাকবে না। আমি তখন সত্যি সত্যি ভাববো যে ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, পুরোটাই আমার মনের ভুল। আর যদি মিলেও যায়, ওর প্রতি আমার ভালোবাসা নিশ্চিতভাবেই মায়ের মতনই থাকবে। কিন্তু ওর ওপর আপনাদের অধিকারে আমি এতটুকু ভাগ বসাতে যাব না। এইটুকু ভরসা আমার ওপর আপনারা করতেই পারেন। রাজি হতে প্রথমে একটু ইতস্তত করলেও পরে অবশ্য বিশাখার বাবা বললেন, কিন্তু কিভাবে এগোলে আমাদের ঠিক হবে? শুনুন, প্রথমে আমরা সেই থানাতে যাব যেখানে আমরা সেই 25 বছর আগে প্রথম মিসিং ডায়েরিটা করেছিলাম। তার কপি এখনো আছে আমার কাছে। তাদের কাছে আপনারা সব বিশদে বলবেন, আমিও সব জানাবো। বিশাখার সাথে আমার মেয়ের চেহারার সাজুজ্যের কথাটাও উল্লেখ করব এবং ডিএনএ টেস্টের দাবিটাও তাদের কাছে রাখব। এরপর উনারা যদি আমার দাবি মেনে নিয়ে কোনো ডাক্তারের সাথে পরামর্শ করতে বলেন, তাহলে তখনই সেই মতো আমরা এগোবো। তবে আমার দৃঢ় বিশ্বাস সঠিক পথই তারা আমাদের দেখাবেন এবং আমিও এও আশা করি খুব তাড়াতাড়ি আমার সন্দেহেরও অবসান ঘটে যাবে। কিন্তু দিদি, ধরুন যদি আপনাদের দুজনের টেস্ট রিপোর্ট ম্যাচ করে গেল, তাহলে কি তখন এই বিয়েটা দেওয়া সম্ভবপর হবে? পাত্রপাত্রী উভয় তো তখন একই রক্তের হয়ে যাবে, তাই না? বিশাখার পালিকা মা জিজ্ঞেস করলেন। দেখুন, আমি খুবই আশাবাদী
এর জন্য আমাদের কোনো কিছুই আটকাবে না। আমরা যখন বিয়ের ব্যাপারে মনের দিক থেকে এতটাই এগিয়ে গেছি, ঈশ্বরও নিশ্চয় আমাদের সহায় হবেন, এ ব্যাপারে আমি নিশ্চিত। পরিকল্পনা মোতাবেক সবকিছুই ঠিকঠাকভাবে এগোলো। কোথাও কোনো রকম বাধার সম্মুখীন হতে হলো না কোনো পক্ষকেই। যথাসময়ে পরীক্ষিত টেস্ট রিপোর্টও হাতে চলে এলো। মেয়েদের বাড়ি থেকে ফোনে পরীক্ষার ফলটা জানা মাত্রই আনন্দের আতিশয্যে পরের দিনই স্বামীর সাথে শিউলি দেবী বিশাখাদের প্রিয়াদের বর্তমান বাড়িতে পৌঁছে গেলেন। উনাদের জানার আগেই অবশ্য রিপোর্টের কথা বিশাখার কানে পৌঁছে গেছিল। বিশাখার কাছে এতদিন তো তার পালক বাবা মারাই ছিল আসল বাবা মা। তাদের অবদানও কি কোনো দিন ভুলতে পারবে না, তা পারা সম্ভব? কিন্তু প্রাকৃতিক মায়ের পরিচয়টাও যখন জানতেই পেরে গেল, তখনও কি ও আর নির্লিপ্ত থাকতে পারে? স্বাভাবিকভাবেই শিউলি দেবী বাড়িতে পা রাখা মাত্রই রক্তের অমোঘ টানে তার বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠল প্রিয়দর্শিনী। জন্মদাত্রী জননীর কোনো কথা তার মনে গাঁথা না থাকলেও তাদের এই পুনর্মিলনে প্রিয়া যেন এক অনাস্বাদিত রোমাঞ্চের স্বাদই অনুভব করতে লাগলো সেই শুভ মুহূর্তে। এবার যখন বিশাখার মা বাবারা পড়লেন নতুন এক চিন্তায় এই বিয়ের সমীচীনতার প্রশ্নে, তখনও আবার মুশকিল অবসান হয়ে আসরে অবতীর্ণ হলেন সেই শিউলি দেবী। শুনুন তাহলে, দীপও আমার গর্ভজাত সন্তান নয়। প্রিয়া হারিয়ে যাওয়ার বছর 2 বাদে ওর দুঃখ ভুলতেই দীপককে আমরা দত্তক নিই। আপনাদের মতো আমরাও কোনো কিছু গোপন রাখিনি ওর কাছে। ওর যখন একটু বোঝার বয়স হলো, তখনই আমরা ওকে সব কিছু জানিয়ে দিই। এখন তাহলে বুঝতে পারছেন তো, এই বিয়েটা হতে আর কোনো অসুবিধেই রইল না। এবার খুশি তো? মাত্র কয়েকদিনের প্রচেষ্টায় এরকম একটা সত্য উন্মোচনের ফলে 2 পরিবারের ভিতর দিয়েই বয়ে চলল আনন্দধারা। পূর্ব নির্দিষ্ট দিনেই মহা সমারোহে সম্পন্ন হল 4 হাত এক হওয়ার উৎসব। বিশাখা প্রিয়া হয়ে আবার তার মায়ের কাছে ফিরে এলো। অন্যদিকে শিউলি দেবী পুত্রবধূর মধ্যে নিজের কন্যাকে আবার ফিরে পাওয়ার সুবাদ লাভ করলেন এক পরম তৃপ্তি, যা কিনা আবার বিশাখার মা বাবার মনেও এনে দিল বহু আকাঙ্ক্ষিত শান্তির স্বাদ। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।